আমার একটা দুর্ঘটনা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশে খবর আসে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তো তখন মানে আমার ফ্যামিলিটা এমনভাবে ভেঙে পড়ে যে আমার ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। তো আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, দেশের বাইরে ছিলাম দীর্ঘ 2 বছর যাবত, জি। সংযুক্ত আরব আমিরাতে। এখানে আমি একটা জব করি, বাইকে ফুড ডেলিভারিতে কাজ করি। মাস শেষে আলহামদুলিল্লাহ ভালোই একটা ইনকাম আসে, প্রায় লাখের উপরেই আসে। এই টাকা আপনি দেশে পাঠান? হ্যাঁ, টাকা দেশেই পাঠানো হয়, পরিবারের কাছেই পাঠানো হয়। তো আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমি দেশেই ছিলাম। আমি 2015-তে এসএসসি পরীক্ষা দিই, 17-তে ইন্টারমিডিয়েট। জি। তারপরে আমি কন্টিনিউ পড়াশোনা করতে থাকি। তখন আমি ডিগ্রিতে ভর্তি। আমি পরিবারের বড় সন্তান, 4 ভাই বোনের মধ্যে আমি বড়, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। সব দিক চিন্তা ভাবনা করে পড়াশোনাটাও শেষ হয়েছে। ওই মুহূর্তে চিন্তা ভাবনা করলাম তো ফ্যামিলির হাল ধরতে হয়। তো হাল ধরতে বাবা বলছিল পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। তো আমি ফ্যামিলির দিকে তাকায় বলছি না, পড়াশোনাটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, তো আমি বাইরে চলে যাব। কিন্তু বাবা দিতে চায় নাই। ছোট ভাই বলছিল ও যাওয়ার জন্য। আমি বলছি আমি যেহেতু বড়, তা আমিই যাই। 2023 সালের আগস্টে আমি বাইরে চলে যাই। বাইরে যাওয়ার আগে এখানে একটা আমাদের এক দূর সম্পর্কের এক আত্মীয় ছিল। ওই আত্মীয় সুবাদে একটা মেয়ের সাথে পরিচয়। ওটা আমাদের দূর সম্পর্কের কাজিন লাগে। তো পড়াশোনা করতেছে, আমি পড়াশোনা শেষ করে ফেলছি। তো মাশাআল্লাহ ভালোই প্রথমে আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা প্রথমে শুরু হয়েছে। ওইখানে যাওয়ার পর ওর সাথে ওইভাবেই প্রতিনিয়ত কথাবার্তা বলা হয়। তো দেশের বাইরে যাওয়ার পরে মানুষের কি জানেন, দেশের প্রতি একটা আবেগ ভালোবাসা বেশি জন্মায়। ঠিক। এটা প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না। এটা যারা দেশকে অনেক বেশি মিস করে, কষ্ট পায়, ফ্যামিলিকে অনেক মিস করে, আত্মীয় স্বজনকে অনেক মিস করে। সেই সুবাদে দেখা যাচ্ছে আপনার যতক্ষণ বাসাতে থাকি ততক্ষণ সময় আমি যতটুকু পারি ওর সাথে আমি কমিউনিকেশন করি, যোগাযোগ রাখি। মানে বাইরে যাওয়ার পর যখন আপনি একটু নিঃসঙ্গ হয়ে গেলেন তখন তার সাথে একটু যোগাযোগটা বেড়ে গেল। আচ্ছা। এমনিতে আমি যেটা বললাম যে আমি স্কুল, কলেজ, ভার্সিটি লাইফ শেষ করছি, আমি এত বন্ধু বান্ধব না, এত ফ্রেন্ড সার্কেলও না। বুঝছি। তো এটাই আমার ফার্স্ট লাভ ছিল। এইভাবে চলতেছে। তারপর আমার যখন ডিউটি শুরু হয়ে যায়, মানে বাইকে তো কাজ, আমার একটা দুর্ঘটনা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশে খবর আসে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তো তখন মানে আমার ফ্যামিলিটা এমনভাবে ভেঙে পড়ে যে আমার ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। তো আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম 1 সপ্তাহ মতো, ট্রিটমেন্ট নিতে নিতে তারপরে ভালোর দিকে আসছে। একটা ফ্র্যাকচার হয়েছিল হাতে, তো হাতে অপারেশন হয়েছে ওই দেশে। তো আমার ফ্যামিলির, আমার আম্মু প্রায় 15-20 দিনের মতন, যেটা অজ্ঞান অবস্থা বললে চলে। আপনার মা, বাবাও খুব টেনশন করতেছিল। যাই হোক ওইখান থেকে আমি কামব্যাক করে রুমে ছিলাম 2 মাস। ওইখানে একা একা কি বলবো, মানে বলতে বিদেশ জীবনটা এত পরিমাণ কষ্ট যে ওইখানে আপনার একটু অসুস্থ হলেন যে 1 গ্লাস পানি আগায় দিবে অথবা একটা মেডিসিন আগায় দিবে, ওরকম লোকটাও নাই। সবাই ব্যস্ত। ওরা মনে করেন যে 10টায় ঘুম থেকে উঠে 11টায় ডিউটিতে যায়, রাত্রির 1টা-1.5টার সময় আসে, আইসা রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। তো আমি তো অসুস্থ মানুষ, আমি তো তখন আমার এ হাতে আমি কোনো কিছু করতে পারতাম না। তখন দেখা যাচ্ছে যে আমি খেয়ে না খেয়ে এভাবেই ছিলাম। আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমি ওষুধ কিনে খাবো ওই টাকাটাও আমার কাছে ছিল না। তো এইভাবে চলতেছে। ওই সময় কিছুটা আপনার নিজের খরচ এবং কিছুটা কোম্পানির খরচে আমি সার্ভাইভ করছি। বাট অনেক কষ্ট হয়েছে। তখন ওর সাথে আমার যোগাযোগ নেই। বলতে আমি মন মানসিকতা এতটাই খারাপ, এতটাই ভেঙে পড়ছি যে কার সাথে কি যোগাযোগ করবো। ওর খোঁজ খবর নেয় নাই, আমিও আমার মতোই ছিলাম। তো ওইভাবে চলতে চলতে আবার আমি সেই কাজে জয়েন করার পরে আমার কাজও চলতে থাকে। ওর সাথে হঠাৎ একদিন আবার সেই মুহূর্তে সে আমাকে নক করে। আপনার সেই দূর সম্পর্কের আত্মীয়। আচ্ছা। নক করে যে কেমন আছেন। তখন আমি বলি হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। ও বলে যে ওইখান থেকে আবার শুরু হয়। তারপর এবারে চলতে চলতে 24 সাল চলে গেল। কোম্পানি থেকে আমাকে বলছে যে তোমার যে ঝামেলাটা ছিল এখানে দুবাইতে গভর্নমেন্টের অ্যাক্সিডেন্ট করলো, এখানে একটা আপনার কেস ফাইল হয়ে যায়, ওই কেস ফাইলটা তোমার শেষ হয়ে গেছে, এখন তুমি ইচ্ছা করলে দেশে যাইতে পারো।
আমার চলাকালীন তো আপনি দেশে ফিরতে পারতেন না, ফিরতে পারি নাই, ইচ্ছে করলেও পারতেন না, পারিনি। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পর আমি আমার ফ্যামিলির কাছে আমি আসতে পারিনি, অনেক কষ্ট করে ওখানে। কিন্তু সুযোগ থাকলে আপনি হয়তো আসতাম। আমার কোম্পানির মালিককে বলছে যে আচ্ছা তোমার এটা শেষ হয়েছে, এখন কি তুমি দেশে যাবা কিনা? আমি বলছি স্যার বাড়িতে কথাবার্তা বলে দেখি যে যাওয়ার কোনো প্ল্যান করতে পারি কিনা। তো এই পর্যন্ত ওর সাথে আমার ভালো সম্পর্ক, কথাবার্তা চলতেছে। ওর সাথে বলছি যে দেখো আমি তো তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিয়ে চিন্তা করতে পারি না। আমি ততদিনে অলরেডি প্রেম গাঢ় হয়ে গেছে, হ্যাঁ সম্পর্কটা গাঢ় হয়ে গেছে। ও বলতেছে দেখেন আপনি তো থাকেন বাইরে, দেশে আসবেন যখন তখন দেখা যাবে কি হয়। আমি বলছি দেশে আসলে যদি ফ্যামিলিগতভাবে প্রস্তাব দেওয়া হয় তখন কি এটা কি মেনে নিবে কিনা, এটা কি তুমি রাজি হবে কিনা তুমি কথা বলছিলা? ও বলছে যে হ্যাঁ আমি মার সাথে কথা বলছিলাম, মা বলছে আচ্ছা দেশে আসুক তারপরে দেখা যাবে। তারপরে এভাবে চলতেছে। হঠাৎ একদিন আমি বাড়িতে ফোন দেই, বলি যে এই ঘটনা। তো আমার আব্বা আম্মু ওর সাথে একদিন কথা বলে, মানে আপনি জানালেন আপনার পছন্দের কথা যে আমি তাকে পছন্দ করি, পরে আপনার বাবা মা তার সাথে কথা বলে। আমি যাওয়ার আগে এক দফা তার সাথে কথা হয়েছিল আমার বাবা মা। যখন আমি ছুটির জন্য অ্যাপ্লাই করলাম, স্যারেও ছুটি অ্যাপ্লাই করলো। তো আমার বোনের বিয়ে, ওর বিয়েতে আসতে হয়, এদিকে আমার এই সমস্যাটাও দাঁড়ায় গেছে। আমি অনেক কেনাকাটা করি, প্রায় বাংলাদেশের প্রায় 1,20,000 টাকার মতো। কি কেনাকাটা করেছেন? আমার বোনের জন্য টুকিটাকি কেনাকাটা করছি, ওর জন্য কেনাকাটা করি, ওর জন্য কসমেটিক্স 2 মাসে যাবত যত কসমেটিক্স লাগে সমস্ত কসমেটিক্স কেনাকাটা করি। তারপরে আমি জানুয়ারির 15 তারিখে আমি বাংলাদেশে মুভ করি। ওর সাথে কথা বলে যে আমি কিন্তু আসছি দেশে, তাহলে আমি কিন্তু ঢাকাতে আসার পরে তোমার ফ্যামিলির কাছে কিন্তু আমি প্রস্তাবটা নিয়ে আসবো। তখন ওই দিন রাত্রে থেকে ও ফোনটা কি জন্য অফ করে ফেলে। আমি চিন্তা ভাবনা করে পাচ্ছি না আমি কি করব, যে আমি এত কিছু যার জন্য করলাম, এত কেনাকাটা এত কিছু নিয়ে আমি বাংলাদেশে মুভ করলাম। আমার ফ্যামিলির সবাই ওইখানে, আত্মীয় স্বজন সবাই থাকে, সবাই জানাজানি হয়ে গেছে। রাত্রে ওনাদের সাথে বসে কথা বললাম, ওনারাও দেখছে। তো আচ্ছা বলছে যে তো ছেলের পছন্দ, আমাদেরও পছন্দ, কারণ আমি জীবনে ফার্স্ট এটা আমার কোনো সম্পর্ক জড়াই গেছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো বাড়িতে যাই। এভাবে প্রায় 5 দিন যাওয়ার পরে ও ফোনটা উঠাইলো। ও বলছে ওর একটা পারিবারিক সমস্যার কারণে ফোনটা বন্ধ রাখে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। একদিন দেখা করার জন্য আমি বলি যে আমি কি আসবো তোমার এখানে? ও বলছে আচ্ছা ঠিক আছে। ওইখানে নিয়ে আমি গেলাম, ওরা আসলো। ওরা বলতে ওর আন্টি ছিল, ওর সাথে কথাবার্তা বলি। ওই দিন জাস্ট এতটুকু, আমি শুধু পার্সেলটা দিয়ে আইসা পড়ছি। আসার পরে আমার বোনের বিয়ে, এদিক দিয়ে কাজ করতে হইতেছে, অনেক জায়জামালা। তো এর ভিতরে আবার ওকে ফোন দিলাম যে দেখো এখন তো আমার আব্বা আম্মা বলতেছে যে এখন কি করবি, যে আবার কি দেশের বাইরে চলে যাবি না বিয়ে শাদী করে দেশে থাকবি? আমি বলছি দেখো আচ্ছা ছোট বোনের বিয়েটা শেষ হোক আগে, তারপরে ওটা নিয়ে একটা সিদ্ধান্ত নিই। ও বলছে আচ্ছা ঠিক আছে, আপনার বোনের বিয়ে শেষ হোক, শেষ হওয়ার পরে দেখি কি হয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এর আগে আপনার ওর সাথে আবার ওর চেম্বারে যায় কথা বলার জন্য। তো ওর আন্টি আসে, ও আসে। আসার পরে বলছি দেখো এই ঘটনা, এখন তুমি কি বলো? ও বলতেছে যেহেতু আমার এই বছর আমি পরীক্ষা দিয়ে শেষ হয়েছে, আমার পরীক্ষা আমার 6 মাসের একটা ইন্টার্নি বাকি আছে। তো আপনি যেহেতু দেশের বাইরে আছেন, তো বিদেশটা আপনি একবারে শেষ করে আসেন। ও বলতেছে যে আমাকে 2 বছরের সময় দেন। আমি বললি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 2 বছর সময় দিতে পারি, কিন্তু এটা তো হয় না, 2 বছর তুমি এভাবে কেমনে থাকবে? এখন আমি চাচ্ছিলাম যে হয়তো এঙ্গেজমেন্ট করে রাখি, না তো হয়তো কাবিন করে একটা আনুষ্ঠানিকতা শেষ করে রাখি। ও বলতেছে না আমি এটা চাচ্ছি না, আমি যদি যাই একবারেই যাব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ও বলে যে তো আমি যেহেতু 2 বছর এখানে খালার বাড়িতে থাকবো, তো এখানে তো একটা খরচপাতির বিষয় আছে। সে এখন বিয়ে করবে না, আপনাকে 2 বছরের সময় চাইলো। 2 বছর তুমি বিদেশে থাকো, আমি এখানে নার্সিং প্র্যাকটিস করি। মানে আমার ইন্টারভিউ শেষ হয়ে যাক, আমি নিজেকে একটু গুছিয়ে নিই, এরপর আমি বিয়ে করব। আবার খরচও চাচ্ছে। এখন ও বলতে আমি যেহেতু অন্য এক জায়গায় থাকি, তো আমার তো একটা খরচপাতির বিষয় আছে। আমি বললাম যে খরচপাতি নিয়ে তুমি টেনশন করো না, আমি যেহেতু বাইরে থাকি তোমাকে প্রতি মাসে তোমার খরচ তোমার হাতে আসবে। মানে কোন রকম আনুষ্ঠানিকতা কোনো কিছু হওয়ার আগে সে আপনাকে তার মাসিক খরচের ব্যাপারটা একটু জানিয়ে দিল। তারপর আপনি সেটা কবুলও করে নিলেন। আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই। তারপরে ওই দিন আমি চলে আসি ওইখান থেকে। চলে আসার পরে ও 2 দিন পরে ফোন দেয় যে ফোনটা বিক্রি করে দিতে হবে।
আমি বলছি কেন? মোবাইলটা চালাইতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। ও বুঝতে পারে যে আমি তো ওকে ছাড়া মানে কোনো কিছু কল্পনা করতে পারি না। মোবাইলটা রাখবে না, আর আপনার তো তার মোবাইল ছাড়া সম্ভব না তার সাথে কমিউনিকেশন করা। তারপরে বলছে তুমি মোবাইলটা বিক্রি করো না, আমি আসতেছি, তোমার ঘর ভাড়া কত টাকা বাকি আমি দিয়ে যাচ্ছি, 2 মাসের রুম ভাড়া দিয়ে আসি। যেদিন আমি ওকে টাকা দিয়ে আসি ওই দিন আবার ওর এক আন্টি ফোন করলো যে তুমি কোথায় আছো, তো একদিন নেত্রকোনাতে আসো, তোমার সাথে কথা বলি, দেখা করি। তো আমি ভাবছি ওর আন্টি শুধু সাথে, তো আমার তো জানা ছিল না যে ওর আম্মু, মেয়ের আম্মু ওই আন্টির সাথে, মেয়ের মার সাথে ওনার সাথে দেখা হয়েছিল। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে যাই, ওইখানে বৈশা প্রায় 1-2 ঘন্টা আমরা সময় কাটাই, খাওয়া দাওয়া করি। তো এক পর্যায়ে যে মেয়ের আন্টি, উনি আমাকে জামাই বলে সম্বোধন করে, যে জামাই মানুষ আসছেন বাইরে থেকে, আর আপনার তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমি তখনও বুঝতে পারিনি বিষয়টা। তো আমি বলছি ঠিক আছে, এটা তো অবশ্যই, যেহেতু জামাই মানুষ, বিল টিল আমি দিলাম। তারপরে যেহেতু মেয়ের মা ফার্স্ট আমার সাথে দেখা, তো আমি মার্কেটে গেলাম ওনাদেরকে নিয়ে, যে চলেন মার্কেটে যাই। তখন আমি বলি না যে মার্কেটে কি জন্য যাচ্ছি, কেনাকাটা করি ওর আম্মুর জন্য, ওর আব্বুর জন্য, ওর দাদুর জন্য, আবার সাথে যে আন্টি। তখন ওই কেনাকাটাগুলো শেষ করে আমি বলি যে এগুলো কিন্তু আপনাদের জন্য। তো আমি এগুলো শেষ করে ওনাদেরকে আবার, ওনারা যেখান থেকে আসছিল ওইখানে পৌঁছায় দিছি। পরে ওর ফ্যামিলি বলতেছে 2 বছর তো এভাবে কন্টিনিউ করা সম্ভব না, তুমি যেহেতু বড় মেয়ে, এভাবে সম্ভব না, তো ছেলেকে বলো যে ছেলের বাড়িতে আমরা একদিন যাব। তো আমি বলি আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে 2 জন মেহমান আসে, সব মিলে আমরা মোটামুটি ভালোই আপ্যায়ন করা হয়েছে। তারপরে ওরা বাড়িতে চলে যায়, ওরা বলছে যে আমাদেরকে জানাবে। ওরা ওইখান থেকে ওরা বাড়িতে যাওয়ার পরে ওরা এটা না করে, তারা কারণটা বলে নাই। তো আপনি মেয়েকে জিজ্ঞেস করেন নাই? আমি মেয়ের সাথে মানে মেহমান আসার 2 দিন আগের থেকে আবার কথাবার্তা বন্ধ, ও আমার সমস্ত সাইট থেকে ব্লক করে দেয়। এখন পর্যন্ত যে ঘটনাক্রমে আসছে, এখন পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগটাই বন্ধ। আব্বা আম্মু জিজ্ঞেস করে তুমি কি করবা, আমি বলি বাবা মা দেখো, যেহেতু আমার পছন্দ ছিল, এখন আমি কি করব, আমি তো দেশের বাইরে ছিলাম, তা আমি দেশের বাইরে চলে যাব। এখন আবার ছুটি ক্যান্সেল করে আপনি চলে যাচ্ছেন? চলে যাব। এর মধ্যে যদি মেয়ে আপনার সাথে যোগাযোগ করে? তখন এটা বলতে পারি না, ও যদি আমার কাছে ফিরে আসতে চায় ওর জন্য আমার দরজা খোলা থাকবে। কিন্তু ওর সাথে যেদিন এই রিসেন্ট ঘটনাটা হওয়ার পরে, আমি জানি না, আমি এখানে আমার ফোনটা আছে, ওর নাম্বারটা এখানে, এই যে দেখেন, প্রতিদিন 5টা-7টা করে কল ওর মোবাইলে দেওয়া হয়, কিন্তু ও কোনোদিনই মানে ফোনগুলো ওটা দেখার চেষ্টাও করে না। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে কোনো সময় অন্ধবিশ্বাস কাউকে করবেন না। যেমন আমি একটা অন্ধবিশ্বাস করে আমার অবস্থাটা আজকে, আমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। 5 মাসের ছুটি ছিল, তো আমার 2 মাস, এখন 2 মাস পুরো হয়েছে, 2 মাস 5 দিন হয়েছে। তো ছুটিটা ক্যান্সেল করে আবার আমার যেতে হচ্ছে। তো প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে করজোড়ে রিকোয়েস্ট, যে কেউ কোনোদিন এই ভুলটা করবেন। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে কেউ কারো মিথ্যা মায়াজালে জড়াবেন না। এবং প্রবাস জীবনে যারা থাকে ওনারাই বোঝে প্রবাস জীবনটা কত কষ্টের, কত কঠিন। যে প্রবাসে গেছে টাকা ইনকাম করা অনেক কষ্ট। তো আমি মনে করি যে প্রত্যেকটা ভাই টাকা ইনকাম করেন, একদিন আপনার সফলতা একদিন আপনার কাছে ধরা দেবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জীবনে সাকসেসটা আমি উঠায় আনতে পারি।